আসসালামু আলাইকুম। কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। আমরা আজকে আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স। যদিও আমাদের প্রিভিয়াস ডেতে এই ক্লাসটা হওয়ার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে এটা হয়নি। কিন্তু আজকে হচ্ছে আগামীকালকে ক্লাসটা, যেটা আগামীকাল আপনাদের হওয়ার কথা ছিল, সেটা একটু শিডিউল চেঞ্জ করে আমরা আজকে নিয়ে আসছি। এটা অনেক সময় হয়তো টিচাররা অনেক সময় কাজে থাকেন বা দেখা যাচ্ছে কোনো ইমার্জেন্সি প্রবলেমের কারণে এমনটা শিফট হয়। তো যাই হোক, কন্ডিশনাল সেন্টেন্সটা করবো। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন সবাই। ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি, ক্লাস চলাকালীন অনেকের সমস্যা হয় যে স্যার ক্লিয়ার লেখা দেখতে পাই না। তাদেরকে অনুরোধ করব ফোনের ব্রাইটনেসটা একটু ফুল দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে লেখাটা, যদি এরকম সমস্যা ফেস করেন কেউ। ওকে, তবুও আমাদের হয়তো এই সমস্যাটা হওয়ার কথা না। আমাদের এভরিথিং আশা করি ওকে আছে, আপনারাও কথাগুলো সব শুনতে পাচ্ছেন। তো ঠিক আছে, আমরা কন্ডিশনাল সেন্টেন্স আলোচনা করব। প্রথমে আমরা চলে যাই স্যার কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে। এরপরে আমি মাস্টার বই থেকে সরাসরি ওপেন করে খুব সহজে যেভাবে সলভ করা যায় সেটা ইনশাল্লাহ করে ফেলবো। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে বলতেছি যে আপনারা সবাই কেমন আছেন। আর অনেকে এখনো যুক্ত হয়নি বা যুক্ত হওয়ার চেষ্টা করতেছে, তারা যুক্ত হতে থাকুক, আমরা ততক্ষণে চলে যাই। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স মানে কি স্যার? কন্ডিশনাল সেন্টেন্সকে যদি আমরা বাংলা করি তাহলে এটাকে বলা হয় মানে শর্তযুক্ত বাক্য। কি বলা হয় স্যার? শর্তযুক্ত বাক্য। আচ্ছা, এখন আমি এটার একটু ব্যাখ্যাটা দিব আগে, বেসিক আলোচনা, তারপর আমরা মাস্টার বইতে চলে যাব, যেখানে আমাদের বেসিকটা হয়তো একটু কম থাকবে। আচ্ছা, তো শর্তযুক্ত বাক্য ঠিক আছে। এখন দেখেন, এই শর্ত আবার কত প্রকার বা কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? সেটা হচ্ছে স্যার দুই প্রকারের শর্ত হয়, বা আমি যেটাকে লিখেছি এই দুই প্রকার, মানে কন্ডিশনাল সেন্টেন্স দুই প্রকার। দুই প্রকার। আচ্ছা, দুই প্রকার কি হিসাবে বলেছি স্যার? এটার এক নাম্বার হচ্ছে বলা হয় রিয়েল কন্ডিশন। কি বলা হয় স্যার? রিয়েল কন্ডিশন। রিয়েল কন্ডিশন হচ্ছে যেটা সত্য। রিয়েল কন্ডিশন কি স্যার? যেটা সত্য, অর্থাৎ যখন কোনো কন্ডিশন সত্য হতে পারে এটাকে বলা হয় রিয়েল কন্ডিশন। আচ্ছা, রিয়েল কন্ডিশনগুলা সত্য অথবা সত্য হতে পারে। আর আনরিয়েল কন্ডিশন হচ্ছে কখনোই সত্য হওয়া সম্ভব না, সব পাস্ট টেন্সে থাকে। তো আমি যদি বলি রিয়েল কন্ডিশনগুলো কি কি হতে পারে, দেখেন, রিয়েল কন্ডিশনের মধ্যে থাকবে আপনার সায়েন্টিফিক ট্রুথ, অর্থাৎ বৈজ্ঞানিক সত্য। আচ্ছা, শর্তযুক্ত বাক্য, এখানে আরো একটা কথা অনেকে অনেক সময় বলে যে সেটা হচ্ছে স্যার যদি। এই যদি যুক্ত বাক্য, যদি যুক্ত, যদি দিয়েই তো শর্ত করা হয় যে যদি তুমি এটা করো, আমি একটা শর্তে কাজটা করতে পারি, যদি আমাকে এটা করো, এরকম। তাহলে যদি যুক্ত বাক্য, যেটাকে অনেক ক্ষেত্রে বলা হয় ইফ বা আনলেস যুক্ত বাক্য বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে। কি স্যার? ইফ অথবা আনলেস যুক্ত বাক্য। আচ্ছা, এখন এখানে আমাদেরকে বলা হচ্ছে রিয়েল কন্ডিশন, সেটা হচ্ছে সত্য অথবা সত্য হতে পারে। রিয়েল কন্ডিশন কাকে বলবো? যে সত্য বা সত্য হতে, সত্য অথবা সত্য হতে পারে, এটাকে বলা হয় রিয়েল কন্ডিশন। আচ্ছা, এর মধ্যে একটা বললাম কি সায়েন্টিফিক ট্রুথ, যেটা যেমন আমরা যদি একটা সেন্টেন্স লিখি, ধরেন কোন একটা জায়গায় লেখা হচ্ছে যে ইফ ইউ হিট ওয়াটার, এরপরে আমরা যদি লিখি ইট ইভাপোরেটস, অর্থাৎ তুমি যদি পানিকে গরম করো 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে আমি লিখি না, এটা বাষ্পে পরিণত হবে, হবেই। এটা হচ্ছে 100% সত্য। এটা হচ্ছে রিয়েল কন্ডিশন। যেমন তুমি যদি পানিকে অনেক ঠান্ডা করো বা ফ্রিজ করো, তাহলে সেটা আইসে পরিণত হবে। যদি তুমি নিয়মিত ব্যায়াম করো, শরীর ভালো থাকবে। এটাকে বলা হয় আবার হ্যাবিচুয়াল ট্রুথ, মানে অভ্যাসগত সত্য। ওকে, তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে একটা থাকবে স্যার রিয়েল কন্ডিশন। এটা আমি জাস্ট একটু বোঝালাম। এটা সায়েন্টিফিক ট্রুথ হতে পারে, হ্যাবিচুয়াল ট্রুথ হতে পারে, অভ্যাসগত সত্য যেটাকে বলা হচ্ছে যে হ্যাবিচুয়াল ট্রুথ। এটা আমি একটু পরে আবার ওখানে দেখবো গিয়ে। আচ্ছা, আরেকটা কি থাকবে স্যার? আরেকটা থাকবে হচ্ছে আমাদের, এটা হচ্ছে 1 নাম্বার। আর যদি বলি 2 নাম্বার, সেটা হচ্ছে আনরিয়েল। আনরিয়েল কন্ডিশন, সত্য হবে না। মানুষ আবেগের ধাক্কায় বলে সত্য হবে না। আরো যদি একটা কথা বলি, পাস্ট টেন্স হয়। কি টেন্স হয় স্যার? এগুলা পাস্ট টেন্স হয়। পাস্ট টেন্স হয় বা হয়ে থাকে, যেটা লিখলাম। ধরেন কোন একটা জায়গার মধ্যে লেখা হয়েছে যে আমি যদি রাজা হতাম গরিবদেরকে সাহায্য করতাম, ধরেন একটা কথা। তো আপনি যখনই বলছেন আমি যদি রাজা হতাম, এটা তো অতীতকাল, আপনি অতীতে যাইতেও পারবেন না, রাজা হইতেও পারবেন না।
আবার কেউ যদি বলে যে আমি যদি পাখি হতাম আকাশে উঠতে পারতাম, তো আমি পাখি হইতেও পারবো না, উঠতেও পারবো না, এগুলাকে বলা হয় আনরিয়েল কন্ডিশন। যেমন আমি যদি বলি, এরকম লেখা হয়ে থাকে অনেক ক্ষেত্রে যে ইফ আই ওয়ার আ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড, এরপরে কমা দিয়ে লেখা থাকবে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে রিয়েল কন্ডিশন, একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানান, তারপরে আমরা আমাদের মূল প্র্যাকটিসে চলে যাব যে কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে বুঝতে পারবেন। এখন পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, আবার একটু বলেন স্যার এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, টেনশনের কিছু নেই, আমরা এটাকে ডাউনলোড দিয়ে আবার আপলোড করব, যদিও 1 মাস পরে ডিলিট হয়ে যায়। অর্থাৎ যেগুলো আমাদের বেসিক ক্লাস আমরা সেগুলোকে মানে ডাউনলোড করে আবার আপলোড করব। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন একটু দ্রুত। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের মূল বইতে যেখান থেকে আলোচনা সেখানে চলে যাব। ওকে, আচ্ছা, অনেকেই ক্লিয়ার করে ফেলেছে অলরেডি। ঠিক আছে স্যার, তাহলে আমরা আমাদের নেক্সট আলোচনায় চলে যাই, যেখানে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, আশা করি আপনারা লেখাটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। যেখানে বলা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তযুক্ত বাক্য, এখানে কি বলছে যে ইফ বা আনলেস যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। আমি এটুকু ক্লিয়ার করছি আপনাদেরকে, সমস্যা নাই। আচ্ছা, কাইন্ডস অফ কন্ডিশনাল সেন্টেন্স দেখেন, কন্ডিশনাল সেন্টেন্স বলছিলাম 2 প্রকার, রিয়েল আনরিয়েল। বাট শুধু কন্ডিশনালের কথা বললে তখন কিন্তু 4 প্রকার স্যার। যখন কন্ডিশনাল সেন্টেন্স তখন 2 প্রকার, রিয়েল বা আনরিয়েল এরকম থাকে। আর যদি বলে শুধু কন্ডিশনাল, কত প্রকার? কন্ডিশনাল মাথায় মানুষ কন্ডিশনার দেয়, তাই না? তো যাই হোক, এই শুধু কন্ডিশনালস যদি বলে তাহলে কন্ডিশনালস কত প্রকার? 4 প্রকার। কন্ডিশনালস কত প্রকার? 4 প্রকার। পরীক্ষাতে কিন্তু আসছিল, দেখেন এই যে দেওয়া আছে, কন্ডিশনালস আর অফ ড্যাশ কাইন্ডস। কন্ডিশনাল কত প্রকার? 4 প্রকার। কন্ডিশনালস কত প্রকার? 4 প্রকার। একটু কমেন্টস করবেন, যারা পরে যুক্ত হয়েছেন শুরু থেকে আবার দেখে নেবেন, টেনশনের কিছু নাই। আর এখন আমরা বেসিক আলোচনা করব। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার স্যার? কন্ডিশনাল সেন্টেন্স 2 প্রকার, আর শুধু কন্ডিশনালস 4 প্রকার। আচ্ছা, এবার আসি, প্রথমে আছে জিরো কন্ডিশন। কি কন্ডিশন? জিরো কন্ডিশন। তো জিরো কন্ডিশন কি হয়? এই যে হাবিজাবি লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেই আমি বরাবর বলে থাকি যে হ্যাঁ আমরা এইখানে যাব, আমাদের পাড়া দিয়ে কথা, ওই রুলস বাদ। ওই রুলস যদি আপনি পড়েন আপনি নিজে বাসায় বলতে পারবেন। তো প্রথমে আমরা এই অংশটুকু আমি কেটে দিচ্ছি আমার মতো করে, হ্যাঁ, কারণ আপনার পাড়া দিয়ে কথা। আচ্ছা, জিরো কথাটা কিন্তু কি? জিরো। কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? 2 প্রকার। কন্ডিশনালস কত প্রকার? 4 প্রকার। এর মধ্যে একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে যে কন্ডিশনালস তো 4 প্রকার, কি কি? তখন সবাই কয় ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আরেকটা জিরো। জিরো কিন্তু শুরুতে আছে, সেটা মাথায় রাখতে হবে যে কন্ডিশনাল সেন্টেন্সের শুরুতে কি আছে স্যার? জিরো আছে। তো জিরো যেটা আছে, প্রথমেই জিরো কন্ডিশনাল আমরা আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটু জিরো থেকে নিয়ে আসি। দেখেন, এটাকে নিশ্চয়ই সবাই চিনতে পারবেন, আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। এটাকে সবাই চেনে, এটাকে বলা হয় স্কেল বা দাড়িপাল্লা, তাই না? আচ্ছা, এই দাড়িপাল্লার সবসময় আমরা ব্যালেন্স খুঁজি। কি স্যার? ব্যালেন্স। তো ধরেন এই দাড়িপাল্লার আপনি এই পাশেও ধরেন 1 কেজি রাখলেন, কি 1 কেজি ভার রাখলেন, ধরেন ভার আছে না, ভার যেটাকে আমরা বলি যে 1 কেজি, 1 এখানে রাখলাম স্যার কেজি, যে 1 কিলো আপনি রাখছেন এখানে। আবার এটার এই পাশেও 1 কিলো রাখছেন। তাহলে আমার যদি এই পাশে 1 কেজি আর এই পাশে 2 কেজি রাখতাম, তাহলে কিন্তু এই পাশে 1 কেজি ব্যালেন্স থাকতো না? বাট যখন আমি এই পাশেও 1 কেজি রাখছি, এই পাশেও 1 কেজি রাখছি, তাহলে ব্যালেন্স কত? যদি এটা বাবল স্কেল হতো, বাবল স্কেল বুঝেন, এখানে একটা পানির ফোঁটা থাকে, বাবল থাকে, এই বাবলটা ঠিক এই জিরোতে চলে আসতো। মানে উভয় সাইডে ব্যালেন্স হচ্ছে জিরো, কোনো সাইডে কোনো উদ্বৃত্ত নাই। অ্যাকাউন্টিং এর টিচারের কথা তো মনে আছে, যারা অ্যাকাউন্টিং করছেন, কোনো ধরনের উদ্বৃত্ত থাকে না, লাস্টে গিয়ে মিলে যায় দুইটা পক্ষ, তাই না? যে একটা সাইড আর ডেবিট সাইড আর ক্রেডিট সাইড মিলে যায়। তো ওই সেই মিলে যাওয়াটা, যে উভয় সাইডের ব্যালেন্সটা যখন এক হয়ে যায় তখন ব্যালেন্স থাকে জিরো। ঠিক একইভাবে আমি এটাকে এখানে করে ফেললাম এবার ভার্ব। কি স্যার? ভার্ব। এই যে ভার্ব মনে রাখবেন, যখন দেখবেন একটা কমপ্লেক্স সেন্টেন্সের উভয় সাইডে ভার্ব 1 আছে, কি আছে? এই যে ভি আর 1 কেজির সেই 1, ভার্ব 1। উভয় সাইডে ভার্ব 1 থাকলে জিরো কন্ডিশন। উভয় সাইডে ভার্ব 1 থাকলে কি হবে স্যার? জিরো কন্ডিশনাল সেন্টেন্স। আবার বলতেছি, উভয় সাইডে ভার্ব 1 থাকলে কি? জিরো কন্ডিশনালস। এখন খেয়াল করেন, আপনি জাস্ট চিন্তা করেন যে স্যার একটা কমা থাকতে পারে,
তাহলে এই পাশে ভার্ব ওয়ান আর এই পাশেও কি ভার্ব ওয়ান, সাবজেক্টটা তো থাকবে এর সাথে, তাই না? বাট আমরা দেখবো ভার্ব। তাহলে এই সাইডেও ভার্ব ওয়ান আর এই সাইডেও ভার্ব, যখন উভয় সাইডে ভার্ব ওয়ান হবে তাহলে কন্ডিশনালসটা কি হবে স্যার? জিরো। তো আপনারা চাইলে কমেন্টস একটু লিখে নিতে পারেন এরকম একটা জিরো সমান সমান ভার্ব ওয়ান প্লাস ভার্ব ওয়ান, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট এইটুকু যদি আপনি লিখে নেন, এরপরে আমি এই অংশটাই চলে যাব। এই অংশটা কি বলছে স্যার? এই অংশটায় চলে যাব। জয়পুরহাট থেকে হাসি না, হাসি না, জুবাইর আল মাহমুদ হালকা করে হাসি দিছে, নো হাসি, অনলি কাশি। ঠিক আছে, আচ্ছা যদি এইটুকু আমরা বুঝতে পারি, মনে রাখতে পারি যে স্যার উভয় সাইডে ভার্ব ওয়ান মানে কি জিরো কন্ডিশনাল, প্যাস কিন্তু লাগে ওই ভার্ব ওয়ান ভার্ব টু এগুলা নেই। জাস্ট মনে রাখবেন উভয় সাইডে ভার্ব ওয়ান থাকবে, উভয় সাইডে কি থাকবে? ভার্ব ওয়ান, তাহলে সেটাকে কি বলবো? জিরো কন্ডিশনাল। এই অংশটা সব এখানে আমাদের ডিটেলস সেভাবে বলছে। আচ্ছা এবার কথা হচ্ছে স্যার জিরো কন্ডিশনালস আপনি কোথায় কোথায় ব্যবহার করবেন, জিরো কন্ডিশনালস কোথায় কোথায় ব্যবহার করবেন সেটা একটা বিষয়। আচ্ছা একটা সাইডে যখন দেখবেন আপনি সাবজেক্ট দিয়ে ভার্ব ওয়ান আছে, তাহলে অপর সাইডেও কি হবে? সাবজেক্ট দিয়ে ভার্ব ওয়ান, উভয় সাইডে ভার্ব ওয়ান হবে। আচ্ছা এবার একটু খেয়াল করি, আমরা প্রথমেই একটা প্রশ্ন দেখে আসি। 2 নাম্বার কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইউজেস জিরো কন্ডিশনালস। তাহলে জিরো কন্ডিশনালস মানে কি? উভয় সাইডে ভার্ব ওয়ান হতে হবে। আপনি প্রথমটা দেখেন কেম, ভার্ব টু আছে, মানে এটা হবে না। দ্বিতীয়টা আছেন স্যার এটার মধ্যে উইল গো আছে, ফিউচার, মানে এটা হবে না। আচ্ছা 3 নাম্বারটা আসে, দেখেন এটা হিট আছে একটা, কি আছে স্যার? হিট, যদিও এটা ভুল। আর একটা হচ্ছে কি স্যার? মেলস, এটা এটা কিন্তু পাস্ট হিসাবে এটাও হবে না, কারণ এটা পাস্টে আছে হিট, এটা HEAT হিট, মানে এটা স্পেলিং তারা ভুল করছে, যদিও এটা এই হিট মানে আঘাত করা, এটাও প্রেজেন্ট, বাট এটা হয়, এটা হিট মানে কি আঘাত করা, বাট হওয়ার কথা কোন হিট? হওয়ার কথা এই যে তাপ দেওয়া, HEAT হিট, হিট একালি তাই না বলবেন। আর এই সাইডটা যদি দেখেন হ্যাড আছে পাস্ট, মানে এটাও হবে না। তার মানে এখানে কিন্তু হিট এটা প্রেজেন্ট আছে, মেলস এটাও প্রেজেন্ট আছে, উভয় সাইড ভার্ব ওয়ান আছে। তবে তারা একটু ভুল করছে, HEAT কে শুধু HIT করছে, যেটা এইখানে দেখেন আবার ব্যাখ্যা ওনারা লিখে দিছে যে হিটের স্থলে হিট হবে, মানে তাপ দেওয়া, যে যদি আইসকে তাপ দেওয়া হয় সেটা গলে যায় স্যার। তাহলে এই অংশটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা 2 নাম্বারের পরে 3 নাম্বারে দেখেন স্যার এখানে হ্যাজ আছে, মানে কি সাবজেক্ট দিয়ে ভার্ব ওয়ান আছে না স্যার? সাবজেক্ট দিয়ে ভার্ব ওয়ান, তাহলে অপর সাইডে আমার কি লাগবে? অপর সাইডেও সাবজেক্ট দিয়ে ভার্ব ওয়ান, যেহেতু সাবজেক্ট আছে তাহলে ভার্ব ওয়ান দেখবো। আর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। আর এই একটা আছে প্রেজেন্ট, এই জন্য এটা 3 নাম্বার উত্তর। 4 নাম্বারটা একটু খেয়াল করেন স্যার, ইফ ইউ বাই ওয়ান শার্ট, বাই এটা ভার্ব ওয়ান, তাহলে অপর সাইডে আপনার এখানে কি লাগবে স্যার? ভার্ব ওয়ান লাগবে। তাহলে পরেরটা কি হবে দেখেন তো, একটা উত্তর করেন। 4 নাম্বারের উত্তর কি হবে আপনারা করেন, 4 নাম্বারের উত্তর কি হবে আপনারা করে ফেলেন। অ্যাকাউন্টের কথা মনে পড়ে গেল ভাইয়া, তাই হাসলাম, নো হাসি, হাসা যাবে না, হাসা হাসি যাবে না। আচ্ছা ভাইয়া আমি যে এই রুলটা কিন্তু কেটে দিছি, হ্যাঁ আমি অনেক কিছু এখান থেকে কেটে দিছি, আমার কেন যেন মনে হয়েছে যে এটা প্রয়োজন নাই। এরপরে আমি যে যেটুকু করছি এতে কারো কোনো ধরনের কষ্ট আছে কিনা, মানে আমি কি কাউকে কষ্ট দিয়েছি এরকম, যে আমি ওই যে কি যেন একটা ডায়লগ আছে না, কারণ এই অংশটা না করে আমরা জাস্ট এইটুকু করলে ইনশাল্লাহ পারবো। ওকে 4 নাম্বারের উত্তর দেখেন, 4 নাম্বার উত্তর কিন্তু সবাই করতে পারছে স্যার, 4 নাম্বারে বি, 4 নাম্বারে বি, 4 নাম্বারে বি। ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা একটু নিচের দিকে আরেকটু আগাই, যে স্যার নিচের উত্তরগুলো আমরা একটু পারি কিনা, প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনাদের সামনে ছেড়ে দেই আর বাকিগুলা। আচ্ছা তারপরে আমরা এই কন্ডিশনে চলে যাব। ওকে আচ্ছা 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 ওকে ফাইন। তাহলে একটু খেয়াল করি পরে 5 নাম্বারটা, 5 নাম্বার 6 নাম্বার উত্তর কি হবে দেখেন, স্টে ভার্ব ওয়ান আছে, আবার ইফ ইট ইজ উইন্টার উইজ এটা ভার্ব ওয়ান আছে, ফিল তাহলে কি হতে পারে এটা আপনার কাছে চাইছে। আর একটা হচ্ছে এইখানে ইউর স্কিন ড্যাশ ড্যাশ ড্যাশ, ভার্ব ওয়ান এক সাইড আছে আর এক সাইডে ভার্ব ওয়ান লাগবে, যেহেতু জিরো কন্ডিশন। কি হবে? 5 এবং 6 একসঙ্গে করেন, 5 এবং 6 একসঙ্গে করে ফেলেন। ওকে ফ্রি ক্লাস ইউটিউবে আপলোড দেওয়া হবে, টেনশনের কিছু নাই, ফ্রি ক্লাস তো ফ্রি ক্লাস, সমস্যা নাই। ওকে
ওকে, 5 নম্বরে এ, 6 নম্বরে অনেক উত্তর করে ফেলেছে, 5 এবং 6, 5 এবং 6 উত্তর করে ফেলেন আপনারা। তারপর আমরা আজকে ক্লাস কিন্তু খুব ইজি একটা ক্লাস, ইজি টপিক, এটা আসলে মনে না পাওয়ার, মনে না থাকার, কষ্ট পাওয়ার এরকম হয় না, সবারই ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, প্রথমটা আপনারা উত্তর করতে করতে আমরা বলি স্যার এখানে জিরো কন্ডিশনাল উপরে লেখা দেখে আমরা ভার্ব 1 থাকলে ভার্ব 1 বসাচ্ছি, বাট আলাদা করে থাকলে কিভাবে বুঝবো এটা জিরো কন্ডিশনাল? আলাদাভাবে যখন থাকবে, আগেই বলছি একটা সাইড ভার্ব 1 থাকলে আর একটা সাইড ভার্ব 1 দিয়ে করবেন, আবার বলতেছি একটা সাইড ভার্ব 1 থাকলে আর একটা সাইড ভার্ব 1 করবেন। এরপর আসেন ফার্স্ট কন্ডিশনাল। এখন এইখানে আপনি যদি খেয়াল করেন, আমাকে একটু বুঝাতে দিবেন, তাহলে অবশ্যই সেই অংশটা খুব ইজি হবে। ফার্স্ট অফ অল দেখেন, চিরন্তন সত্য যত কথা সব জিরো কন্ডিশনে হবে। এখন কোনো কারণে এই যে সেন্টেন্স একটা দেখেন আসছে, 5 নাম্বার সেন্টেন্সটার কথাই চিন্তা করেন, বলছে কি ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, যদি তুমি দীর্ঘদিন সূর্যের মধ্যে থাকো, দীর্ঘদিন সূর্যের মধ্যে থাকো, তারপরে কি বলছে ইয়োর স্কিন বার্নস, তোমার স্কিন পুড়ে যাবে, কি হবে? পুড়ে যাবে। ইয়োর স্কিন বার্নস, এই যে পুড়ে যাবে। এখন দেখেন এখানে যদি উইল বার্ন থাকতো আমরা দিতাম না, কেন? কারণ এটা আসলে বৈজ্ঞানিকভাবে সত্য, এগুলো সবসময় জিরো কন্ডিশনেই করতে হবে। আর যদি নর্মাল কথা হইতো, নর্মাল কথা যেমন ধরেন আমি যদি কাউকে বলি যে যদি তুমি আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব, এটা আমার ইচ্ছা, এটা নর্মাল কথা, এটা যে চিরন্তন সত্য কথা কিন্তু এরকম না। সেক্ষেত্রে আমি ফার্স্ট কন্ডিশনে করবো এটা, মানে জিরো কন্ডিশনের ব্যাপারটা হচ্ছে সবসময় চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য এই টাইপের সেন্টেন্স হবে। একটু খেয়াল করেন উপর একটা সেন্টেন্সের মধ্যে কোথায় যেন উইলটা ছিল, উইলটা কোথায় যেন ছিল, আমি একটু দেখাইলে তাহলে বুঝবেন। এই যে এই উপরের সেন্টেন্সটা একটু খেয়াল করেন, যিনি প্রশ্ন করছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা, সেটা হচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে বলছে কি জিরো কন্ডিশনালটা খুঁজে বের করেন। এখন জিরো কন্ডিশনালটা যখন খুঁজে বের করতে বলছে, এখানে জাস্ট দেখেন এই যে এটাকে আমরা পাইছি জিরো কন্ডিশন, এটা কিন্তু চিরন্তন সত্য। আরেকটা কন্ডিশন আছে দেখেন, এটাও কিন্তু সত্য হতে পারে নাও পারে, যে ইফ হি কামস আই উইল গো, এটা কামস এর সাথে ভুল আছে, এস নাই, দেখছেন? মানে প্রশ্নটা এরকম থাকবে, তবে এস থাকলে এটাকে আমরা ফার্স্ট কন্ডিশনে নিতে পারতাম। এটা হচ্ছে একটা বিষয়, ফ্যাক্ট। ফার্স্ট কন্ডিশনে একটা সাইড প্রেজেন্ট থাকে আর একটা সাইড প্রেজেন্ট বা ফিউচার হবে, সাধারণত ফিউচার হয় বা ক্যান থাকে যেটাকে আমরা বলে থাকি। তো আপনি জাস্ট মনে রাখবেন জিরো কন্ডিশন হচ্ছে সবসময় চিরন্তন সত্য বাক্যকে ই করে, মানে ইন্ডিকেট করে। দ্বিতীয় কথা হচ্ছে যদি দেখেন ভার্ব অবশ্যই অবশ্যই আলাদা প্রেজেন্ট করা আছে, তাহলে সেই প্রেজেন্টকে জিরো কন্ডিশনে নেবেন। যেমন ধরেন এখানে বলছে ইফ ইউ বাই ওয়ান শার্ট ইউ ড্যাশ সেকেন্ড ওয়ান ফ্রি, তো যদি তুমি একটা শার্ট কিনো তাহলে আর একটা শার্ট ফ্রি পাবে, এটা কিন্তু সাথে সাথেই ঘটে যাবে। এখন এইখানে কিন্তু যদি দেখি এখানে উইল হ্যাভ গটেন একটা কথা বলছে, এটা টেন্সের গতভাবেই ভুল। হ্যাঁ, যদি এখানে উইল গেট কথাটা থাকতো, উইল গেট, তাহলে কিন্তু আমরা এটা নিতে পারতাম হয়তোবা, কিন্তু কথা বলছে যে যখন একটা শার্ট কিনবা তাহলে আরেকটা ফ্রি পাবা, এটা কিন্তু একটা অফার, এটা কিন্তু 100% তারা দিয়ে দিচ্ছে ইনস্ট্যান্ট, এরকম তাদের ইচ্ছার উপর নির্ভর করবে না আর যে একটা কিনলে আরেকটা দিব না, বলছি তাতে কি। যদিও আমাদের দেশের মানুষ অনেক সময় বলে যেটা ফ্রি না, কয় কাগজ ছিঁড়ে ফেলছেন কেন, এই হয়েছে সেই হয়েছে, এরকম বিভিন্ন কথা থাকে। হ্যাঁ, চিরন্তন সত্য বা অভ্যাসগত ফ্যাক্ট এটা জিরো কন্ডিশনের উপর নির্ভর করে। যে ভাইয়া প্রশ্নটা করছিলেন আপনি কি উত্তরটা পেয়েছেন যে কেন এটা বলছি? আরবিতে নামটা লেখা আমি পড়তে পারছি না। আচ্ছা, এরপরে আসেন স্যার জিরো কন্ডিশনের পরে আসেন ফার্স্ট কন্ডিশনে চলে যাই। এবার ক্লাসটা খুব বেশি বড় হওয়ার কথা না আজকে, আমরা যত দ্রুত পারি ইনশাল্লাহ শেষ করে হালকা হালকা ঘুম দিয়ে দিব। আচ্ছা দেখেন কি বলছে কি ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে কি, এখানে একটা কথা বলছে ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে মেইন ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, হবে কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা এখানে একটা কথা বলছে যে ইফ সার্ভিস আর ইনক্রিজ ট্যাক্স উইল বি প্রবাবলি গো আপ। আচ্ছা এবার আমি যদি আপনাদেরকে একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে ফিউচার যদি আপনি বলে থাকেন তাহলে বলেন তো এই যে ক্যান কথাটা, ক্যান, এই ক্যান এটা আমি একটু জানতে চাই সবার কাছে, এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট না ফিউচার? ক্যান এটা কি প্রেজেন্ট, মানে এই ভার্বের এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট? ক্যান নাকি ফিউচার? ভার্বের তো আর ফিউচার মানে পড়েন নাই, পড়ছেন কখনো যে স্যার ভার্বের ফিউচার আছে? এরকম পড়ছেন কখনো যে ভার্বের কোনো ফিউচার নাই? তাহলে আমরা নিতে পারি যে স্যার এই ক্ষেত্রে আমাদের ক্যান এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার? আচ্ছা অনেকেই বলছে স্যার প্রেজেন্ট 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 প্রেজেন্ট। আচ্ছা ক্যানের প্রেজেন্ট যদি ক্যান দেখেন, ক্যানের যদি প্রেজেন্ট হয় পাস্ট কি স্যার? কুড। পাস্ট কি? কুড, আমরা জানি এটা। বাট কথা হচ্ছে আপনি যখন বলবেন যে আমি পারবো, আমি পারবো, তাহলে সেক্ষেত্রে আপনি ইংলিশটা কি বলবেন? ধরেন কোথাও লিখতে চাচ্ছেন যে আমি পারি, এটাকে ইংলিশে বলা হয় কি আই ক্যান। বাট যখন বলা হবে যে ধরেন আমি যদি আপনাদেরকে এখানে আরেকটা বাংলা দেই
যে জাস্ট বললাম যে আমি পারবো, তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন যে আই উইল ক্যান, এরকম? আসলে এটাও ভুল। আমি যদি বলি যে ক্যান, দেখতেছেন এই ক্যান প্রেজেন্ট এবং ফিউচার দুইটাই সেম। আপনি যখন কাউকে বলবেন যে আমি পারবো, তাহলে অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যে ক্যান এটা প্রেজেন্ট এবং ক্যান এটাই ফিউচার। এই জন্য আপনি যখন যদি কোনো সেন্টেন্সে দেখেন যে সাবজেক্ট আছে, এক পাশে ভার্ব ওয়ান আছে আর একটা সাইডে ক্যান আছে, তাহলে বুঝতে পারবেন এটা ফিউচারকে নির্দেশ করতেছে। কাকে? ফিউচারকে নির্দেশ করতেছে। ঠিক যেভাবে উইলটা নির্দেশ করে ক্যান প্রেজেন্ট কুড পাস্ট, উইল ক্যান ফিউচার, উইল ক্যান ফিউচার না। আজ পর্যন্ত দেখছেন যে আই উইল ক্যান এরকম কোনো ভার্ব আছে? কেউ যদি বলে আমি যেতে পারি তাহলে বলবে আই ক্যান গো, আর যদি বলে আমি যেতে পারবো তখনও বলবে আই ক্যান গো, মানে আমি যেতে পারবো। ওকে, এখন একটু খেয়াল করি আমরা, তাহলে আমাদের একটা সাইড কি থাকবে স্যার? প্রেজেন্ট। একটা সাইড কি হবে? ভার্ব ওয়ান। তাহলে আমি যদি বলি স্যার ওয়ান মানে জিরো কন্ডিশন সমান সমান, একটা সাইডে ভার্ব ওয়ান থাকবে আর আরেকটা সাইডে কি থাকবে স্যার? উইল, উইল অথবা ক্যান, উইল অথবা ক্যান অথবা মে, উইল অথবা ক্যান অথবা মে প্লাস ভার্ব ওয়ান। এটুকু মনে রাখবো স্যার। যেহেতু আমি বলছি যে উইলটা এটা ফিউচারকে নির্দেশ করে, ক্যান এটাও ফিউচারকে নির্দেশ করে, প্রেজেন্টকেও নির্দেশ করে, মে এটাও ফিউচারকে নির্দেশ করে, মে এটাও ফিউচারকে নির্দেশ করে। কেমন? যেমন ইট মে রেইন মানে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা, ফিউচারকে নির্দেশ করে। ওকে, তাহলে একটু মনে রাখবো স্যার ওয়ান বা জিরো কন্ডিশন মানে একটা সাইড ভার্ব ওয়ান আর একটা সাইড ফিউচার ইন্ডিকেট করে। মনে থাকবে না? একটা সাইড ভার্ব ওয়ান আর একটা সাইড কি করে? ফিউচারকে নির্দেশ করে। একটা সাইড ভার্ব ওয়ান আর একটা সাইড ফিউচারকে নির্দেশ করে। ওকে, তাহলে একটু কমেন্টস এটা লিখে নিতে পারেন যে স্যার ওয়ান সমান সমান কি? ভার্ব ওয়ান আর একটা সাইড উইল ক্যান মে প্লাস ভার্ব ওয়ান। একটু এটা লিখে ফেলি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা স্যার? এই পর্যন্ত যদি ক্লিয়ার বুঝতে পারেন, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু বলেন যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার। আমরা এবার প্র্যাকটিসে চলে যাই। হ্যাঁ, প্র্যাকটিসে চলে যাই যে আসলে প্র্যাকটিস কি বলতেছে আমাদের। দেখেন দেখেন একটা প্রশ্ন, 7 নম্বর একটা প্রশ্ন এখানে কি বলছে? যদি অ্যালেক্স অ্যালেক্স ট্যালেক্স কিছু একটা বলছে, আচ্ছা দেখি আমি যে অ্যালেক্স কি বলছে। আচ্ছা, 7 নম্বরে দেখেন বলছে ইফ অ্যালেক্স ড্যাশ মি আই উইল ইমেইল। দেখেন উইল মানে একটা সাইড ফিউচার আছে, তো আপনি যখন দেখতেছেন যে একটা সাইড ফিউচার আছে তাহলে আমরা অবশ্যই মনে রাখবো এই সাইডে কি হবে স্যার? ভার্ব ওয়ান। কি হবে? ভার্ব ওয়ান। তাহলে ইফ অ্যালেক্স একটা কিছু করে, তাহলে 7 নম্বরে আমাদের যেটা দেখতে পাচ্ছি অ্যালেক্স আস্ক মানে একটা সাইড ভার্ব ওয়ান হবে, তাহলে এটা হচ্ছে ভার্ব ওয়ান। আচ্ছা, 8 নম্বরটা একটু আপনারা করবেন, 9 নম্বরটা একটু আপনারা করবেন। এই দুইটা কি করবেন? আপনারা করবেন যে 8 এবং 9 এই দুইটা আপনারা করবেন 8 এবং 9 দিয়ে। তারপরে আমরা নেক্সটে চলে যাব, যেহেতু ক্লাসগুলো ইজি, টপিকগুলো ইজি, ইনশাল্লাহ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। ওকে।
উত্তরগুলো হচ্ছে অনেকেরই কারেক্ট অ্যান্সার হচ্ছে, আমি সবগুলা বুঝাই দেবো স্যার, সমস্যা নাই। 8 বুঝে দেন, 9 বুঝাই দেন, সব বুঝাই দেবো, সমস্যা নাই। ওকে, 8, 9 এগুলো আমি বুঝাই দেবো, আপনারা জাস্ট দেখেন যে আগে পারেন কিনা। ঠিক আছে, এটা তো আগেরটা করছেন, সমস্যা নাই। আচ্ছা, ইফ কখন বসবে আর কখন আনলেস বসবে আমি এটা বলে দিচ্ছি, যে কখন ইফ বসবে আর কখন আনলেস বসবে, এই দুইটা একটু খেয়াল করেন। যখন এখানে আমাদের কি বলছে যে ইফ অ্যালেক্স ড্যাশ মি আই উইল ইমেইল দ্য ডকুমেন্টস, এখন আমাদের এখানে যেহেতু বলে দিচ্ছে যে অ্যালেক্স কিছু একটা করবে, তাহলে আমাদের সেই হিসাবে কাজ করতে হবে। আচ্ছা, এখন দেখেন বলছে কি ইফ অ্যালেক্স ড্যাশ মি আই উইল ইমেইল দ্য ডকুমেন্টস, আমি ডকুমেন্টস গুলা কি করব, ইমেইল করব। তো এইটার মধ্যে ফিউচার আছে, এই পাশে ভার্ব 1 মানে 7 নম্বরে এ। 8 নম্বরে বলছে কি উই ওন্ট, ওন্ট হচ্ছে মূলত উইল প্লাস নট, এটার শর্ট ফর্ম হচ্ছে ওন্ট, উইল প্লাস নট শর্টে কি বলা হয়, ওন্ট। যেহেতু এটা ফিউচারে আছে, এখন আপনার কথা একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন বলছে উই ওন্ট হ্যাভ মাচ টু টক অ্যাবাউট, অর্থাৎ আমরা খুব একটা কথা বলবো না যদি সে না আসে, কথাটা এরকম। যদি সে আসে কথা বলবো না, এটা কিন্তু কন্ডিশন হয় না, আসলে কথা বলবেন, না আসলে না কথা বলবেন না। তার মানে এখানে আপনার কি লাগবে, নেগেটিভ লাগবে। আর নেগেটিভ সেন্টেন্স আনলেস দিয়ে হয়, কি দিয়ে হয় স্যার, আনলেস দিয়ে হয় নেগেটিভ সেন্টেন্স। এখন আনলেস ছাড়াও হতে পারে, যেমন ইফ ইউ ডু নট, যেটাকে এক বাক্যে বলা হয় আনলেস। তো এই ক্ষেত্রে আপনি দেখেন আপনার লাগবে কি স্যার, এটা যেহেতু এটা ফিউচার, তাহলে এই সাইডে আমার প্রেজেন্ট লাগবে। এখন প্রেজেন্টের মধ্যে একটু একটু করে খেয়াল করেন, কি বলছে যে ইফ হি নট কামস, যদি সে না আসে। ইফ হি নট কামস এটা কিন্তু সেন্টেন্সগত ভাবে ভুল, এখানে লিখতে হবে ইফ হি ডাজ নট কাম। কি লিখতে হবে, ইফ হি ডাজ নট কাম, মানে এখানে ডাজটা নাই, এই জন্য এটা ভুল। ওকে, এটা এই জন্য বাদ, মানে ভার্ব 1 ছিল বাট বাদ দিলাম কেন, কারণ ডাজ নটটা ডাজটা নাই, কামের সাথে এস লাগাই দিছে, এটা হয় না। আচ্ছা, এটা স্যার ডিড আছে মানে পাস্ট, এই জন্য এটা হচ্ছে না। এবার এই ক্ষেত্রে আসেন, কি বলছে আনলেস হি ডাজ নট, আনলেস মানেও না আবার নট মানেও না, মানে সেন্টেন্সে দুইবার না আছে, এটা এই জন্য ব্যবহার করা যাবে না, ভুল, দুইবার কখনো না হয় না। তো এই জন্য এটাও ভুল। আপনার আছে কি একটা ইফ হি কেম, কেম এটা ভার্ব 2, এই জন্য এটাও হচ্ছে না। তাহলে বি নাম্বারটা হচ্ছে উত্তর, যে ইফ জায়গায় দিছে আনলেস হি কামস, মানে যদি সে না আসে, আনলেস হি কামস যদি সে না আসে, তাহলে একটা কিছু হবে। 8 নাম্বারটা বুঝছি কিনা একটু ক্লিয়ার, 8 নাম্বারটা বুঝছি কিনা একটু কমেন্টসে জানিয়ে দেই যে 8 নাম্বারটা আমরা বুঝছি কি না। ওকে, 8 নাম্বারটা বুঝতে পারছি কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন যে 8 নাম্বারটা বুঝতে পেরেছি কি না। ওকে, 8 নাম্বারটা বুঝতে পেরেছি কিনা একটু কমেন্টসে জানান। আচ্ছা, যদি এটুকু বুঝে থাকি, এবার আসেন 9 নাম্বারে, কি বলছে ইফ আ রাবি ইজ হিটেড ইট ড্যাশ টেম্পোরারি লুজ ইট কালার। এখন দেখেন এখানে বলছে যদি কোনো কিছুকে হিট দেওয়া হয়, হিট দেওয়া হয়, এই যে এখানে হিট দেওয়া হয়, এটা সাময়িকভাবে কি করে, তার যে মানে টেম্পারেচার এটাকে কি করে, মানে যেটাকে আমরা বলে থাকি যে কালারকে, সরি মানে কালারকে কি করে, চেঞ্জ করে, কালার হারিয়ে ফেলে, রং হারিয়ে ফেলে। আচ্ছা, এখন যখন বলছে যে আমার কালারকে হারিয়ে ফেলে, এখানে ভার্ব 1 দেওয়া আছে। এখন এই পাশটা একটু খেয়াল রাখতে হবে। এখন এই পাশে আমার হওয়ার কথা ছিল যে সেটা হচ্ছে ভার্ব 1, কি হওয়ার কথা ছিল, ভার্ব 1, কারণ এটা কিন্তু সাইন্টিফিক্যালি ট্রুথ। বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে তারা এখানে লুজ ভার্ব 1টা ব্যবহার করছে। যেহেতু ভার্ব 1 ব্যবহার করছে, এখন আমার হাতে আর বিকল্প কোনো অপশন নাই এখানে উইল দেওয়া ছাড়া, মানে উইল দিয়ে ভার্ব 1, এটা ভার্ব 1 আর এটার জন্য তার উইল হিসাবে বসছে। কেন, কারণ হচ্ছে এই যে এটা জাস্ট যেটার কথা বললাম, যে আমি এখানে উড তো ব্যবহার করতে পারবো না কারণ এটা পাস্ট,
হ্যাজ এটা তো আসবে না, কারণ এটা পারফেক্ট। হ্যাজের পরে তো ভার্বের তৃতীয় রূপ হয়। আর ডাজ আর লুজ একসঙ্গে হয় না, যে ইট ডাজ টেম্পোরারি লুজ ইটস কালার এরকম করে। ওকে, তাহলে কি দিয়ে করবো স্যার? উইল দিয়ে করবো 9 নম্বর এই জন্য। ওকে, ওই যে ফিউচার সেটা তো মনেই আছে স্যার, শুরুতে থেকে আপনারা করছেন। আচ্ছা, এই পর্যন্ত যদি আমাদের হয়ে যায়, আমরা ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনটা, মানে সরি, ফার্স্ট কন্ডিশন এবং জিরো কন্ডিশনটা দেখেছি। এবার যাবো স্যার সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন মানে ভার্ব টু। সেকেন্ড কন্ডিশন মানে কি স্যার? ভার্ব টু। আমি জাস্ট রুলটা একটু লিখে দিচ্ছি যে সেকেন্ড কন্ডিশন আপনি কি করবেন পরে এখানে। এগুলা বাদ, এগুলা দরকার নাই আমাদের পড়া, আগে বলছি এগুলো দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড কন্ডিশন মানে জাস্ট ফার্স্ট কন্ডিশনের অপোজিট। ফার্স্ট কন্ডিশনের কি? পাস্ট ফর্ম। ফার্স্ট কন্ডিশনের পাস্ট ফর্ম। তাহলে আমরা যদি বলি স্যার টু, সেকেন্ড কন্ডিশন সমান সমান ভার্ব কি হবে স্যার? টু। সেকেন্ড কন্ডিশন সমান সমান ভার্ব টু একটা সাইডে থাকবে, আরেকটা সাইডে যে উইল লিখছিলাম না স্যার, উইলের পাস্ট উড, ক্যানের পাস্ট কুড, শ্যালের পাস্ট শুড, মের পাস্ট মাইট, এই যে এইগুলা দিয়ে ভার্ব ওয়ান। এটুকু মনে থাকবে না স্যার? সেটা কি? যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, তাহলে সবগুলা শুধু পাস্ট ফর্ম হবে, তারপরে ভার্ব ওয়ান আর একটা সাইডে থাকবে ভার্ব টু। ওকে, তাহলে একটা সাইড ভার্ব টু থাকবে আর একটা সাইড অক্সিলারি ভার্বের ভার্ব টু। অক্সিলারি ভার্বের কি থাকবে? ভার্ব টু। মনে থাকবে এটা? এটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে যে সেকেন্ড কন্ডিশন মানে কি, ভার্ব টু একটা সাইডে আর একটা সাইডে উড, কুড, মাইট দিয়ে ভার্ব ওয়ান। উড, কুড, মাইট দিয়ে কি হবে? ভার্ব ওয়ান। এটা আমরা একটু মনে রাখবো, তাহলে ইনশাল্লাহ সমস্যা আমাদের হওয়ার কথা নয়। ওকে, ওই যে রাফসান আহমেদ অনেক বড় লিখছে ইফটি ফ্যান্টান, এগুলো এরকম লিখার যদি সমস্যা না হয় তাহলে এভাবে শর্টে লেখেন, কারণ এত বড় অংশ আমরা লিখতে চাই না, খুব আনইজি লাগে। হ্যাঁ, কেন একজন বলছে স্যার ক্লাস শেয়ার দিতে পারতেছি না? স্যার পেইড ব্যাচের ক্লাস শেয়ার দেওয়া যায় না, এটা পেইড গ্রুপের ক্লাস। হ্যাঁ, আগে আমরা কিছু ক্লাস ওপেন পেজে নিয়েছি যেন অন্যদের, আর মাঝে মাঝে ওপেন রাখতে হয়, কারণ যেহেতু 30 দিন পর ডিলিট হয়ে যায়, তো এই জন্য ওপেন পেজে রাখি যেন অন্যরা দেখে আবার ভর্তি হতে পারে, এই আর কি। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনাল, হ্যাঁ ফার্স্ট সেন্টেন্স V2 হবে। ফার্স্ট, এটা ফার্স্ট সেন্টেন্স চিন্তা করে না কেউ যেন আবার, কারণ এই V2 অংশ ওই পাশে যাইতে পারে, ওই অংশ ওই পাশেও আসতে পারে, এটাও হতে পারে, টেনশনের কিছু নাই। আচ্ছা, যদি এইটুকু ক্লিয়ার হয়ে থাকেন তাহলে এবার আমরা একটু প্র্যাকটিস মানে প্র্যাকটিক্যালে চলে যাই। বোঝাটা মেন বিষয়। অনেকে আবার বলতে পারেন যে স্যার ওই পাশে তো উত্তর দেখা যায়, দেহন যায়, কি যেন বলে যে স্যার উত্তর দেহন যায়, তো উত্তর দেহন গেলেও কিছু করার নাই। হ্যাঁ, কারণ আপনার বুঝতে পারাটাই মেন বিষয়, যে আপনি আসলে বুঝলেন কিনা, তাই না? তো একটু আমরা সেই হিসাবে এটা দেখবো, তারপরে থার্ড কন্ডিশনটা দিয়ে ইনশাল্লাহ শেষ করব। আচ্ছা, 21 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করেন। ড্যাশ এ মিলিয়নিয়ার, তাই না? আই হেল্প এভরি ওর্থ কজ, মানে বলতেছে যদি আমি একজন মিলিয়নার হতাম, মানে যেটাকে বলা হয় কোটিপতি যদি আমি হইতাম, তাহলে আমি হয়তো বা সকলকে সাহায্য করতে পারতাম। এখন এই যে কথাটা বলতেছে হইলে সাহায্য করব, এটা একটা বিষয়, যে যদি আমি হই তাহলে আমি সাহায্য করব, তাহলে ইফ আই এম হইতাম মানে একটা সাইড প্রেজেন্ট হইতো, বাট কোথাও কিন্তু প্রেজেন্ট নাই। আছে, দেখেন প্রেজেন্ট কোথায় আছে? একটা আছে বি, আই এর পরে কখনো বি হয় না, হয় আই এম হবে, না হলে আই এর পরে পাস্টে চলে যেতে হবে। আচ্ছা, তবে একটা কথা বলে নেই, ইফ যুক্ত সেন্টেন্সে সাবজেক্টের পরে বি ভার্ব পাস্ট সর্বদা ওয়ার বসে। কি বসে? ওয়ার। এর কোনো ধার ধারে না যে হি থাকলে ওয়াজ, দে থাকলে ওয়ার, এরকম কোনো কিছু না, সর্বক্ষেত্রে ওয়ার বসবে। বি ভার্ব কি বসবে? ওয়ার। এই জন্য ছোটবেলা পড়ছেন না যে ইফ আই ওয়ার এ বার্ড, হওয়ার কথা কিন্তু ছিল গ্রামাটিক্যালি আই ওয়াজ, বাট এটা যেহেতু আনরিয়েল, অসত্য, সুতরাং গ্রামারও অসত্য, ওয়ার হবে, বি ভার্ব সবসময় কি হবে? ওয়ার। এবার আসেন যতগুলো আছে তার মধ্যে ওয়ার আছে, এইখানে একটা দেখেন ওয়ার, তাহলে আমরা যদি এখানে দেই যে ইফ আই ওয়ার, এটা ওয়ার হইলো, আর ওই সাইডে আমার ফিউচারের পাস্ট লাগবে, একটু আগে যেটা করেছিলাম আমরা সেটাই, এই যে এখানে দেওয়া আছে উড, তাহলে আই উড হেল্প এভরি ওর্থ কজ, আমি প্রত্যেকটা যোগ্য জায়গায় আমি সাহায্য করতাম, তাই না? যেটাকে বলা হচ্ছে
আমাদের সেকেন্ড কন্ডিশন। হ্যাঁ, আচ্ছা স্যার, আমার আগের ক্লাসগুলো করা নাই, সবগুলো ক্লাস সিরিয়াল করে দেওয়া আছে, কোথায় আমি পাবো? কোথায়? ফিচার অপশনে আছে বেশিরভাগ ক্লাসই এখন পর্যন্ত। আচ্ছা, এরপরে আসেন স্যার 22 নাম্বার, কি বলছে? দ্য বয় ড্যাশ আনলেস হি অ্যাপোলোরাইজড। এটা দেখেন ভার্ব টু আছে, ভার্ব টু মানে কোন কন্ডিশন স্যার? বলছি সেকেন্ড কন্ডিশন। তাহলে যেহেতু সেকেন্ড কন্ডিশনের কথা বলছে ভার্ব টু, যে একজন বলছে উড ওই পাশে, এই জন্য দেখেন বলছি কি উড এই পাশেও আসতে পারে। তাহলে একটা সাইড ভার্ব টু পাইছেন যেহেতু, তাহলে আরেকটা সাইডে উড, কুড, মাইট দিয়ে ভার্ব ওয়ান, যেটা আমার শুধুমাত্র ডি নাম্বারে আছে যে উড নট বি ফরগিভেন, কারণ ইফ বানলেস যুক্ত অংশ এবার এই পাশে আসছে। চাইলে এটা শুরুতেও বসাতে পারতাম, বাট প্রশ্নকর্তারা করছে। 23 নম্বরে খেয়াল করেন কি বলছে? ইফ ইউর সিস্টার ড্যাশ শি উড, এই যে উড মানে উড দেওয়া আছে, তাহলে আপনার এখানে ভার্ব টুটা লাগবে। তাহলে 23 নাম্বারটা কি হবে? আপনারাই উত্তর করেন, তারপরে আমরা থার্ড কন্ডিশনে চলে যাব। ওকে, হ্যাঁ অবশ্যই শাহনাজ পারবেন, গত ক্লাস পূর্বের ক্লাসগুলো সব পাবেন। আমাদের গ্রুপে ফিচার্ড একটা অপশন আছে, ফিচার, FEATURED, ফিচার্ড। অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে কি জানেন? অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে ফেসবুক অরিজিনালটা, মানে ফেসবুক লাইট দিয়ে হবে না কিন্তু। হ্যাঁ, আচ্ছা 23 নাম্বারটা কি হবে? আচ্ছা 23 নাম্বারে তাহলে এখানে জাস্ট অনেকেই পেরেছে স্যার, সেখানে হচ্ছে ইফ ইউর সিস্টার ইনভাইটেড মানে দাওয়াত দিত, যদি তোমার সিস্টার দাওয়াত দিত তাহলে সে আসতে পারতো, এরকম কি অর্থ? তোমার যদি তোমার সিস্টারকে দাওয়াত দেওয়া হতো, এটা হতো মানে পাস্টে করতে হবে প্যাসিভ সেন্সে, এই জন্য ওয়ার ব্যবহার করা হচ্ছে যে ইফ ইউর সিস্টার ওয়ার ইনভাইটেড শি উড কাম, যদি তোমার বোনকে দাওয়াত দেওয়া হতো সে আসতো, যেটাকে বলা হচ্ছে। আচ্ছা তাহলে 23 নাম্বারটা হইছে কার কার? হ্যাঁ, আর এই পর্যন্ত আমরা যে পর্যন্ত করলাম, এখন পর্যন্ত থার্ড কন্ডিশনাল করতে বাকি আছে। তাহলে সেকেন্ড কন্ডিশনাল ক্লিয়ার হলে টু দিয়ে ক্লিয়ার লিখে ফেলেন যে স্যার টু ক্লিয়ার, বা টু সি লেখেন, সমস্যা নাই, আমি তারপরে নেক্সটে চলে যাই। হ্যাঁ, টু সি লিখে ফেলেন বা টু ক্লিয়ার লিখে ফেলেন, তারপরে নেক্সট কন্ডিশনে আমরা চলে যাব। ওকে, কন্ডিশনটা কোথায়? এই যে পেয়েছি। তেইশ নাম্বারটা প্রবলেম একজন বলছে স্যার। 23 নাম্বার কোথায় স্যার? 23 নাম্বারটা প্রবলেম, দেখি কি আছে 23 নাম্বারে। ভাই বলছি তো অলরেডি, আপনি খেয়াল করেন নাই? 23 নাম্বারটা কি খেয়াল করেন নাই? আচ্ছা 23 নাম্বার প্রবলেম আশিক মিয়া বলছেন, একটু খেয়াল করেন। 23 নাম্বার কি বলছিলাম যে স্যার 23 নাম্বারে যে জায়গাটা, 23 নাম্বারে বোঝার যে জায়গাটা, যে 23 নাম্বারে আপনার এই যে ইফ ইয়োর সিস্টার একটা অংশ আর আরেকটা সাইডে উড, উড দিয়ে ভার্ব কি আছে স্যার? ওয়ান। উড দিয়ে কি আছে? ভার্ব ওয়ান। এখন আপনাকে বলছে যেটা, সেটা হচ্ছে শূন্য স্থানটা পূরণ করতে। তো আমি জানি যে উড, কুড, মাইট দিয়ে ভার্ব ওয়ান মানে আর একটা সাইডে অবশ্যই ভার্বের পাস্ট বসবে। এখন পাস্ট একটা আছে, এটা হচ্ছে এইটা V2, এটা হতো, কারণ এটা আবার অর্থের সাথে মিলে না। কেন? কারণ আমি যদি এটা এখানে বসাই যে ইফ ইউর সিস্টার ইনভাইটেড, তাহলে অর্থটা হয় যদি তোমার সিস্টার ইনভাইট করতো তাহলে সে আসতে পারতো, কথাটা এমন মিলবে না।
বরং বলা হচ্ছে তো যদি তোমার সিস্টারকে ইনভাইট করা হতো, এটা প্যাসিভে। প্যাসিভ মানে নিজে না করে অন্যকে দিয়ে করানো, যেটা যেমন আমি বই পড়ি, বই পড়া হয় আমার দ্বারা, এই টাইপের কথা। তাহলে দাওয়াত দেওয়া হতো হয় কথাটা মানে অ্যামিজার, এই জন্য এখানে আপনার ওয়্যার দিয়ে ইনভাইটেড ব্যবহার করা হয়েছে প্যাসিভ সেন্সে। আপনি হয়তো তখন খেয়াল করেন নাই, এই জন্য। ওকে, 23 নাম্বারটা একটু এখান থেকে দেখে নেই। আচ্ছা, আচ্ছা এবার আসেন, একজন বলছে স্যার 24 নাম্বার। 24 নাম্বারে আমরা একটু দেখি কি বলছে, যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে সঠিক সেন্টেন্সটা আমাদেরকে চুজ করতে বলছে। যে একটু 24, হ্যাঁ এখানে। আচ্ছা, প্রথমত হচ্ছে স্যার 24 কেন ঠিক নয় বা সঠিক নয়, আপনাকে একটু এটা বের করতে হবে। বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আমার কি বলছে উড দিয়ে ঠিক আছে, তো এই যে এই সাইডে উড আছে, উড আছে, উড আছে। এখন একটু খেয়াল করেন তো স্যার, আমরা বলছি উড দিয়ে ভার্ব কি থাকতে হবে, উড দিয়ে ভার্বের অবশ্যই ওয়ান থাকতে হবে। কি থাকতে হবে, ওয়ান, কারণ উডের পরে কখনো ভার্বের ওয়ান ছাড়া অন্য কিছু হয় না। আচ্ছা, এখন প্রথমে এই দেখেন আমার একটা আছে টুক, এটা কি পাস্ট আছে না টুক, আর একটা সাইডে কি আছে হ্যাড মানে V2, তো V2 থাকলে এখানে উড থাকার কথা, এই জন্য এটা বাদ, কারণ হ্যাড আছে V2 কিন্তু এই সাইডে উড নাই। দ্বিতীয়টা হ্যাড আছে আবার উডও আছে, মানে এটা তারপরে ভার্ব ওয়ান, মানে আমার তিনটা শর্তই পূরণ করে দ্বিতীয়টা। কেন, কারণ এই সাইডে ভার্ব টু আছে আর এখানে উড দিয়ে ভার্ব ওয়ান আছে। আর যদি আপনি দেখেন তাহলে এটা কারেক্ট। আর বি নাম্বারটা কেন ভুল সেটা বলতেছি, এখানে ভার্ব টু আছে বাট এখানে উড দিয়ে ভার্বের থ্রি আছে, যেটা গ্রামাটিক্যালি ভুল, কারণ উডের পরে কখনো ভার্বের তৃতীয় রূপ বসে না। আর যখন প্রথমটা আসেন এখানে হ্যাড আছে V2 ঠিক আছে, বাট উডের পরে হ্যাভ তারপরে টেকেন আমরা পড়ি নাই, আমরা পড়ছি উড দিয়েই ভার্ব ওয়ান, আর কিছু থাকতে হবে না। ওকে, আমাদের 3 নাম্বারটাও মানে সি নাম্বারটা ছাড়া অন্য কেউ এই শর্তটা পূরণ করে না। আচ্ছা, যারা একটা একটা সাইড করে যাচ্ছি আমি, সমস্যা নাই, একটা একটা অংশ করে বলতেছি। ওকে, আচ্ছা এরপরে দেখেন একজন বলছে ভাইয়া 24 নাম্বার, 24 নাম্বার একটু আগে বলছি, ও 24, 31, এখানে 31 আর নেই, তাহলে আমরা একটু নেক্সটে যাই। 31 এর পরে একজন আমাদের কাছে জানতে চেয়েছে 31 নাম্বারটা, এখানে মার্ক করা আছে আসলে 31 নাম্বারটা, হয়তো আপনারা দেখছেন। আচ্ছা, এগুলা কিন্তু আমাদের মার্ক করা, কারণ কেন যেন আমার মনে হয় যে এই জায়গায় আপনাদের প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, কি বলছে, আই উড টেল ইউ টু আনসার ইফ ড্যাশ। দেখেন উড আছে না, তারপরে ভার্ব ওয়ান আছে, আমার লাগবে এখন কি স্যার, ভার্ব টু লাগবে। কি লাগবে, ভার্ব টু, মানে কন্ডিশন কি ছিল, যে উড দিয়ে ভার্ব ওয়ান আর একটা সাইডে ভার্ব টু, বা কুড দিয়ে ভার্ব ওয়ান আর এক সাইডে ভার্ব টু, তাহলে একটা সাইডে উডও পাইছেন ভার্ব ওয়ানও পাইছেন, এখন আপনার কি লাগবে এখানে ভার্ব টু। এবার অপশনে আসেন, অপশনের মধ্যে একটা জায়গায় শুধুমাত্র ভার্ব টু আছে, সেটা হচ্ছে নিউ, আর কোথাও ভার্ব টু নাই। আশা করি বুঝতে পারছেন 31 নাম্বার যিনি প্রশ্ন করেছিলেন, 31 নাম্বারটা কাজী আবিদ। ওকে, আচ্ছা 31 এর পরে 37 নাম্বারে অনেক প্রশ্ন, অনেকের 37, আমরা একটু চলে যাই 37 নাম্বার আমাদেরকে কি বলেছে দেখি। আচ্ছা 37 নাম্বারটা একটু খেয়াল করব সবাই, যে স্যার 37 নাম্বার কি বলছে। 37 নাম্বারে বলছে ইফ মাই ফাদার ওয়ার রিচার, ওয়ার মানে ভার্ব টু আছে, মনে রাখেন কি আছে স্যার, ভার্ব টু। তাহলে আপনার লাগবে কি, এখন আপনার এখানে লাগবে হচ্ছে উড। কি লাগবে স্যার, উড দিয়ে ভার্ব ওয়ান, উড দিয়ে কি লাগবে, ভার্ব ওয়ান। এখন খেয়াল করেন উড দিয়ে ভার্ব ওয়ান, এখানে উইল আছে মানে এটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, উড দিয়ে ভার্ব ওয়ান আছে, তাহলে এটা হতে পারে, আমি রেখে দিচ্ছি। অ্যালাউড ভার্ব টু মানে এটা হচ্ছে না, আবার এটাও উড দিয়ে ভার্ব ওয়ান আছে, কারণ এই বি ভার্বের ওয়ান হচ্ছে বি, বি। ওকে, এখন কথা হচ্ছে স্যার এই দুইটার মধ্যে কনফিউশন, যে এইটা হবে নাকি এইটা হবে। এবার চলে যেতে হবে অর্থে। অর্থে কেন, কারণ দেখেন বলছে ইফ মাই ফাদার ওয়ার রিচার, যদি আমার বাবা কি করতো, বড় লোক হতো, যদি আমার বাবা বড় লোক হতো, আই উড ড্যাশ। এখন বলছে আই উড, এখানে বলছে অ্যালাউ টু হ্যাভ এ কার, তাহলে আমি গাড়ি কিনতে অ্যালাউ করতাম। আচ্ছা, আপনার বাবা যদি বড় লোক হইতো, যেমন আমি কি আমার বাবারে বলবো যে যদি আমার বাবা বড় লোক হইতো তাহলে আমি আমার বাবাকে গাড়ি কেনার জন্য টাকা দিতাম, পয়সা দিতাম, বরং আমার বাবা আমাকে দিত, কথাটা এমন, আমি দিতাম না। আমার বাবা বড় লোক হইতে আমাকে অ্যালাউ করতো, আমাকে অ্যালাউ করতো, আমি বাবা বড় লোক হইলে তাকে অ্যালাউ করবো কেন, এটা কিন্তু অর্থগতভাবে ভুল। এই জন্য আপনার এখানে প্যাসিভে করা হচ্ছে যে আই উড বি অ্যালাউড, মানে আমাকে অনুমতি দেওয়া হইতো টু হ্যাভ এ কার, একটা গাড়ি কেনার। অর্থাৎ যদি আমার বাবা বড় লোক হইতো আমার একটা গাড়ি কেনার অনুমতি দিত, কথাটা এমন। আর আমি যদি এটা দেই তাহলে অর্থ হবে আমি অনুমতি দিতাম, যে আই উড অ্যালাউ। বুঝতে পারছেন ভাইয়া কি বলছি, এটা কেন বুঝতে পারছেন? একজন বলছে 32। আচ্ছা, এই পর্যন্ত আমরা এখানে দেখি। এরপরে 32 তে আমাদের কি বলা হয়েছে, 32 নম্বরে বলছে ইফ দ্য অক্সিজেন সাপ্লাই ইন দ্য অ্যাটমসফিয়ার ড্যাশ,
র্যাপিডলি বাই প্লান্টস ইট উড ড্যাশ সুন। একটু খেয়াল করেন, আপনি খুব সহজভাবে, এটা কিন্তু একটু আগে করাইছি, এরপরে ওই প্রশ্নটা যিনি করছেন তিনি ক্লাসে মনোযোগী ছিলেন না হয়তোবা। কেন? কারণ দেখেন এই যে সাইডে উড আছে, ভার্ব ওয়ান আছে, দেখেন উড আছে না স্যার, আর এটা ভার্ব ওয়ান আছে, তাহলে আপনার এই সাইডে কি লাগবে? এখানে ভার্ব টু লাগবে। আর যতগুলো অপশন আছে, যতগুলো অপশন, তার মধ্যে ভার্ব টু এটা না, হ্যাড বিন এটাও না, হ্যাঁ ওয়াজ আর ওয়ার। আপনাদেরকে প্রথমেই বলে নিছি বি ভার্ব সবসময় ওয়ার বসে, কন্ডিশনাল সেন্টেন্সে বি ভার্ব সবসময় কি বসে? ওয়ার বসে। এটা একটু আগে ক্লিয়ার করছি। ওকে, এটা হচ্ছে আমাদের 32 নাম্বার। ওকে, 28 নাম্বার একটা প্রশ্ন বলছে কি স্যার? 28 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলছে? 28 নাম্বার প্রশ্নে বলা হয়েছে দেখেন যে আই কুড গো ফর এ ড্রাইভ। তাহলে কুড আছে, গো আছে, আমার প্রথম অংশ ঠিক আছে, তাহলে এই জায়গাটায় কি লাগবে? অবশ্যই আমার ভার্ব টু লাগবে। আর একটা বলছে ইফ দ্য পার্টি ওয়াজ অন দ্য ফ্রাইডে হি কুড গো। একটা খেয়াল করেন, ওয়াজ মানেই ভুল, প্রথমেই ক্লিয়ার করছে। এটা সবসময় কি বসবে স্যার? ওয়ার। বিভার সবসময় কি বসে? ওয়ার। মাত্র বললাম, তাহলে এটা কি বসবে স্যার? ওয়ার। 28 নম্বরটা বিভার সবসময় কি বসে? ওয়ার। ওকে, মনে থাকবে তো এই পর্যন্ত? আচ্ছা, এবার আসেন আরেকটা জায়গায় স্যার 34 নাম্বার আসছে একটা প্রশ্ন। 34 নাম্বার প্রশ্নটা স্যার ওয়ার দেওয়া আছে, ওয়ার দেওয়া আছে মানে ভার্ব টু দেওয়া আছে। তাহলে আপনার এখানে লাগবে কি স্যার? উড। উড দিয়ে ভার্ব ওয়ান, বা কুড দিয়ে ভার্ব ওয়ান, বা মাইট দিয়ে ভার্ব ওয়ান। এবার একটু খেয়াল করেন যে উড কোথাও আছে, অপশনে নাই, তাহলে উডের জায়গায় আপনি শুড নেন। এই যে শেষ উত্তর। কারণ উড, শুড, শ্যালের পাস্ট শুড, উইলের পাস্ট উড, সেম জিনিস। এটা রেকর্ডেড কখন ছাড়বেন ভাইয়া? এটা তো এমনিতে গ্রুপে রেকর্ড থাকবে, এরপরে আমরা আবার এটা করব। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা এখন একটু কমেন্টসে জানান। এখন পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। আমরা লাস্ট এবং ফাইনাল চলে যাব থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে। হ্যাঁ, কই গেল থার্ড কন্ডিশনটা? এই যে, আচ্ছা থার্ড কন্ডিশন একটু খেয়াল রাখবো আমরা। সেটা হচ্ছে যে থার্ড কন্ডিশন আমাদেরকে কি বলছে? থার্ড কন্ডিশন মানে, থার্ড কন্ডিশন মানে থ্রি। থার্ড কন্ডিশন মানে কি? থ্রি। তাহলে ভার্ব সবসময় কি থাকবে স্যার? থ্রি। ভার্ব সবসময় কি থাকবে? থ্রি। আবার বলতেছি, ভার্ব সবসময় কি থাকবে? থ্রি। মনে থাকবে না? থার্ড কন্ডিশন ভি3। আর ভার্বের থ্রি কখন হয়? যখন তার আগে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড এরকম থাকে। তবে আমরা যেটা মনে রাখবো সেটা একটু অন্যরকম। সেটা কেমন আমি জাস্ট বলে দিচ্ছি। একটা সাইডে থাকবে স্যার হ্যাড, হ্যাড প্লাস ভি3। একটা সাইডে কি থাকবে? থার্ড কন্ডিশন মানে একটা সাইডে থাকবে কি? হ্যাড প্লাস ভি3। আর আরেকটা সাইডে ওই যে আগে যা যা করছিলেন সেকেন্ড কন্ডিশন, তার সাথে হ্যাভ দিয়ে ভি3। মানে এই যে উড বা কুড বা শুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3। মনে থাকবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভি3। কেন? কারণ একটা সাইডে হ্যাড ভি3 আছে আর একটা সাইডে হ্যাভ ভি3 লাগবে। তবে অবশ্যই উড, কুড, মাইট থাকতে হবে, এটুকু অবশ্যই মনে রাখতে হবে। আবার বলছি যে উড, কুড, মাইট, হ্যাভ ভি3 আর একটা সাইডে হ্যাড দিয়ে ভি3। এইটুকু যদি ক্লিয়ার করতে পারি আর কোনো সমস্যা নাই। থার্ড কন্ডিশন মানে পাস্ট পারফেক্ট টেন্স হয় সাধারণত। এখন আমরা চলে যাই অপশন আমাদেরকে কি বলতেছে। 48 নাম্বারে দেখেন কি লেখা আছে প্রথম অংশ, কুড হ্যাভ ওয়ার্কড। তার মানে উড, কুড আছে, হ্যাভ আছে, ভি3 আছে। ওই পাশের অংশ ঠিক আছে। তাহলে আপনার লাগবে একটা হ্যাড আর ভি3। কি লাগবে? হ্যাড আর ভি3। এখন দেখেন হ্যাড আর ভি3 তে যদি আসেন, অপশনে ভি3 দেওয়া আছে অলরেডি। কি আছে? ভি3 দেওয়া আছে না? তাহলে আপনার শুধু এখানে কি দরকার? হ্যাড। কি দরকার? একটা হ্যাড। আর এই হ্যাড অপশন থেকে এবার খুঁজে বের করেন, এ নাম্বারে হ্যাড আছে। ওকে, কি আছে? এ নাম্বারে হ্যাড আছে। আগে বলছি যে উড, কুড, মাইট, হ্যাভ ভি3, যেটা আমাদের অপশনের মধ্যে অলরেডি দেওয়া ছিল, উড, কুড, মাইট, হ্যাভ ভি3। তো কুড হ্যাভ ভি3 দেওয়া আছে। আর তাহলে লাগবে কি? হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ। তাহলে তৃতীয় রূপটা আছে এখানে, আপনার শুধু হ্যাডটা খুঁজে বের করতে হবে। এই জন্য আমরা এখানে ভি3টা রেখে দিয়েছি। পারবো না? আচ্ছা, এটা যদি আপনারা বুঝে থাকেন, যদি এটা বুঝে থাকেন
তারপরে আমি একটু নেক্সট কোশ্চেনটায় চলে যাব। এখানে কোশ্চেনটা হয়তো দেখা যাচ্ছে আপনাদের, আপনারা একটু উত্তর করার চেষ্টা করেন। লাস্টে নিচে দেখেন হি টু সি মি ইফ হ্যাড বিন অ্যাবল, হ্যাড আছে V3 আছে, তাহলে আপনার এখানে কি লাগবে স্যার? উড কুড হ্যাভ দিয়ে V3। 49 নাম্বার কি হবে একটু করেন সবাই কমেন্টসে। 49 নাম্বারটা কি হবে একটু কমেন্টস করে ফেলেন সবাই, যে 49 নাম্বারটা কি হবে? 49 দিয়ে করবেন। হ্যাড V3 দেওয়া আছে, তাহলে উড কুড হ্যাভ দিয়ে V3 আপনার লাগবে। 49 নাম্বারটা কি হবে? হ্যাঁ, সানজিদ আক্তার মিম সবার আগে উত্তর করে ফেলছে, কারেক্ট অ্যান্সার ডি। মীরা নাহার কারেক্ট অ্যান্সার করে ফেলছে স্যার ডি। আরবিতে লেখা নামটা জানি নাকি, সেও ডি 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 ডিডিং ডিডিং ডি হয়ে গেছে সবার ডি। ওকে, তাহলে সবাই ইনশাল্লাহ আমরা আশা করি এই অংশটা করব। এরপর আমরা নেক্সট একটু দেখে আসি, কিছু প্রিভিয়াস কোশ্চেন এখানে আছে, একটু এখান থেকে দিয়ে ইনশাল্লাহ আমরা করে শেষ করে ফেলবো। আমি একটু সবাইকে বলবো খুবই মনোযোগ দিয়ে অংশটুকু করব, কারণ এখান থেকে যেহেতু প্রশ্ন আসছে আপনি বুঝতে পারলে আর কন্ডিশনাল সেন্টেন্স সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, প্রথমে আমরা 51 নম্বরে চলে যাই। উপরেটা দেখা যাচ্ছে না একটু, হয়তো বা এটা ছবির জন্য। 51 নম্বরে কি বলছে স্যার? বলছে হ্যাড আর ভার্বের তৃতীয় রূপ দেওয়া আছে, আছে না? তাহলে আপনার উড কুড বা মাইট দিয়ে হ্যাভ থাকবে, তারপরে ভার্বের তৃতীয় রূপ। তাহলে এবার দেখেন উড কুড মাইট দিয়ে হ্যাভ কোথায় আছে? এটা উড আছে হ্যাভ নাই, উড আছে হ্যাভ নাই, উইল আছে, এটা হবে না। উড হ্যাভ V3, তার মানে এইটা ঠিক, বি নাম্বার উত্তর। খুব সহজে এগুলো উত্তর করতে পারবেন। আচ্ছা, 52 নম্বর একটু দেখেন। 52 নম্বরে কি আছে স্যার? উড আছে হ্যাভ আছে V3 আছে, তাহলে আপনার কি লাগবে? উড হ্যাভ V3 আছে যেহেতু, তাহলে আপনার হ্যাড দিয়ে V3টা দরকার শুধু। তাহলে অন্য জায়গায় হ্যাড V3 কোথায় আছে? হ্যাড V3 শুধুমাত্র এইখানে আছে, এই জন্য এইটা উত্তর, কারণ এখানে হ্যাড নাই মানে কাটা, উড আছে মানে কাটা, হ্যাড V3 আবার আরেকটা আছে, তাহলে এই জন্য এটাও কাটা। 52 নম্বর। আচ্ছা, 53 নম্বর একটু দেখি স্যার। 53 নম্বরে কি বলছে? সবাই মনোযোগ এদিকে দিয়ে। এখন যদি আপনি ফোন চাপেন তাহলে স্যারেরটা বুঝবেন না, একটু পরে আবার প্রশ্ন করবেন স্যার এটা আবার বুঝাই দেন। ওকে, আচ্ছা, তাহলে কি বলছে? হি দেওয়া আছে, তারপরে অ্যারেস্টেড দেওয়া আছে, তাহলে কিছু একটা হয়েছে। আর এখানে কি আছে? হি হ্যাড, তাহলে হি দিয়ে হ্যাড দিয়ে, তাহলে হ্যাড হ্যাড প্লাস V3 পেয়ে গেছেন। আপনার লাগবে কি? উড হ্যাভ V3, তাহলে V3 এখানে দেওয়া আছে, তাহলে আপনার উড হ্যাভ বা কুড হ্যাভটা দরকার। তো উড হ্যাভ একটাই আছে, সেটা হচ্ছে এইটা। আর অন্য জায়গায় একটা আছে উড হ্যাভ বিন। কি আছে স্যার? উড হ্যাভ বিন, দুইটা, অন্য জায়গায় নাই, তাহলে এই দুটাকে বাদ দেই। এবার খেয়াল করেন আমি কি বলছি? হি উড হ্যাভ অ্যারেস্টেড। কি বলছে? হি উড হ্যাভ অ্যারেস্টেড, মানে সে কি বলছে? অ্যারেস্টেড। হি উড হ্যাভ অ্যারেস্টেড মানে সে ধরা পড়তো, যেটাকে বলতেছি নিজে নিজে ধরা পড়তো। ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, যদি সে দেশ থেকে পালাইতে যাইতো। আচ্ছা, একটা লোক পালাইতে গিয়ে কি নিজে নিজে ধরা পড়বে? বরং আমরা বলতে পারি তাকে ধরা পড়া বা ধরা পড়া হতে হতো, যেটাকে বলি ধরা পড়া হতে হতো, যেটাকে আমরা বলি বন্দি হতে হতো। সে বন্দি করতো না, বরং তাকে বন্দি করা হতো। এই জন্য আপনাকে এই অংশটা প্যাসিভ সেন্সে করতে হবে। তো এই জন্য উড হ্যাভ বিনটা নেওয়া হয়েছে, যে হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হতে পারতো যদি সে পালানোর চেষ্টা করত। কথাটা এমন, মানে সে তো নিজে এসে অ্যারেস্ট করবে না, তাকে অ্যারেস্ট করা হবে। এই হবে কথা যতদিন পাবেন ততদিন প্যাসিভ ভয়েস, এই সেটা হচ্ছে এই বি, বি ভার্ব মানে হওয়া। ঠিক আছে, 53 নম্বর। কেন ডি নাম্বারটা? আসেন এবার 54 কি বলছে? যে হি হ্যাড ট্রাইড, তাহলে হ্যাড ট্রাইড, আপনি দেখেন হ্যাড পাইছেন V3 পাইছেন, তো আপনার লাগবে কি? উড হ্যাভ V3 বা কুড হ্যাভ V3 বা মাইট হ্যাভ V3, তাহলে হি আছে, আপনার এখন উড হ্যাভ V3 লাগবে, লাগবে না? এখন কথা হচ্ছে এইখানে একটা উড হ্যাভ আছে, এইখানেও একটা উড হ্যাভ আছে, তাহলে এই দুটাকে বাদ দেই। এখন দেখি কেন অর্থের সাথে কি বলতেছে। বলছে ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, ঠিক ওইটার কপি, এটা জাস্ট উল্টায় করছে। ওই যে একটু আগে বুঝাইছে যে হি উড হ্যাভ বিন স্টপড এট দ্য ফ্রন্টিয়ার, যদি সে দেশ পালাইতে যাইতো তাহলে তাকে গেটেই আটকানো হতে হতো বা আটকানো হতো। বি ভার্ব যে হওয়া, এটা প্যাসিভ সেন্সে করা। হ্যাঁ, একজন বলছে 52 ডি কেন হইল না? 52 কি মানে ডি কেন হইল না সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন হয়তো বা তখন খেয়াল করেন নাই। কি বলছে? যে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড। কি বলছে? হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড,
তো আপনার একটা কথা বলছে কি ঘটতো যদি ব্রিজ ভেঙে যেত, ব্রিজ ভাঙা হতো তাইলে কিন্তু না, ব্রিজ ভেঙে যেত, এটা নিজের ভাঙা যেটাকে বলতেছে, মানে এটা যদি ব্রিজ ভেঙে যেত কি হইতো আমরা বলি না। আর এই জন্য আমরা এটাকে প্যাসিভ সেন্সে করতে পারতেছি না যে যদি ব্রিজ ভাঙা হতো তাইলে কি হতো, ব্রিজ ভাঙা হইলে কি হবে, এটা না, ভেঙে যেত। আপনি বাংলায় কিভাবে বলেন যে যদি ব্রিজ ভেঙে যেত তাহলে কি হতো, এরকম কথাটা। আচ্ছা, এরপর একটু আমরা দেখব 55তে কি বলছে, ইফ ইউ হ্যাড ব্রাশড ইউর টিথ কেয়ারফুলি ইউ ড্যাশ। তাহলে হেড দিয়ে V3 আছে, হেড দিয়ে V3 আছে না, আপনার কোনটা লাগবে বলেন তো, যেহেতু হেড দিয়ে V3 আছে আপনার কোনটা লাগবে বলেন, আপনার লাগবে হচ্ছে একটা অংশ যেখানে আপনার উড হ্যাভ V3 লাগবে। এখন উড হ্যাড আছে একটা, উডের পরে হ্যাড কোনোদিনও হয় না, উডের পরে হ্যাভ লাগবে। আর উড হ্যাভ এই একটা আছে, উড হ্যাভ এই একটা লাগছে, কিন্তু উড হ্যাভ এর পরে আমার V3 লাগবে, এখানে সেই V3টা নাই, কিন্তু V3 এর সাথে আছে উড হ্যাভ হ্যাড, এটা হ্যাভ আর এটা হ্যাড হচ্ছে V3 হিসাবে কাজ করছে, এই জন্য এটা উত্তর এ। ওকে, কারণ এখানে আর অন্য কোনোটার সাথে V3 নাই, বুঝতে পারছেন। 56টা বলছে ইফ আই হ্যাড নোন, তাহলে হেড দিয়ে V3 আছে, আপনার লাগবে কি উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ। আর এই উড হ্যাভ দিয়ে V3 লাগবে, দেখেন উডের সঙ্গে হ্যাভ নাই কাটা, হ্যাড আছে কাটা, উডের সাথে হ্যাভ নাই কাটা, তাহলে এইটা উত্তর। আসেন 57 নম্বর কি বলছে, শাহিন উড হ্যাভ নেভার হ্যাভ টেকেন দা জব। তাহলে উড হ্যাভ V3টা আপনার এখানে পেয়ে গেছেন, উড হ্যাভ V3, আপনার লাগবে কি, আপনার এখন লাগবে হেড দিয়ে V3, যেটা হেড দিয়ে কি V3 লাগবে। এখন একটু খেয়াল করেন হেড দিয়ে V3 কোথায় আছে, এই যে এইখানে হেড দিয়ে V3 আছে। ওকে, আর একটা কথা বলি, কেউ যেন এটা দিয়ে না হেড দিয়ে স্যার V3 তো এখানে আছে তবে আইএনজি আছে পরে, যেটা কন্টিনিউয়াস প্রসেস, এটা হবে না। আর একটা কথা বলছিলাম এর আগের ক্লাসে যারা জানে যে স্যার নো কখনো আইএনজি হয় না, নো কখনো আইএনজি হয় না, নো, সি, লাভ, স্মেল, টেস্ট এগুলোর সাথে আইএনজি হয় না। আচ্ছা, তারপরে স্যার 58 নম্বরে কি বলছে, ইফ নেপোলিয়ন হ্যাড নট ইনভেডেড রাশিয়া। তাহলে এখানে বলছে স্যার আগ্রাসন যদি সে না চালাইতো রাশিয়ায়, আপনার হেড আছে V3 আছে, লাগবে কি উড হ্যাভ দিয়ে V3, কি লাগবে উড হ্যাভ দিয়ে V3, যেটা একমাত্র সি তে আছে। 58 নাম্বার। ওকে ফাইন, একজন বলছে স্যার আজ বোঝাতে হবে না, আসলে একজনের ক্ষেত্রে তো এরকম না। আচ্ছা যাই হোক, আমরা অলরেডি ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, আর কন্ডিশনাল সেন্টেন্সও বোঝানোর চেষ্টা করছি। একজন তারপরে একটা প্রশ্ন করছে স্যার 73 নাম্বারটা বুঝি না, 73 নাম্বারটা আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এরপর ইনশাল্লাহ শেষ করব। আচ্ছা একটু দেখেন 73 নাম্বারটা কি বলছে, 73 নাম্বারে বলছে যে নো ওয়ান উড হ্যাভ, তাহলে উড হ্যাভ ড্যাশ 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 একটা কথা থাকবে, আমরা জানি আমাদের কি লাগবে উড হ্যাভ এর পরে একটা কথা লাগবে, সেটা কি এই যে উড দেখছেন, হ্যাভ দেখছেন, আর হ্যাভ এর পরে ভার্ব অবশ্যই তৃতীয় রূপ লাগবে। এখন যতগুলো অপশন দেখেন আপনি, যতগুলো অপশন দেখেন তার মধ্যে এটার মধ্যে তৃতীয় রূপ আছে, বাট দ্য লেকচার ইফ ইউ সাথে আর কিছু নাই, মানে এটা অসম্পূর্ণ সেন্টেন্স, এই জন্য উত্তর হচ্ছে না। দ্য ট্রুথ অ্যাবাউট এটা তো হবেই না, কারণ আমার এখানে V3 লাগবে। আর গেস্ট স্পিকার এটাও ভার্ব না, শুধু V3 একটাই আছে, যে নো ওয়ান উড হ্যাভ টোল্ড, মানে কেউই বলতো না, কথাটা এরকম যে কেউই বলতো না। ওকে, তো যাই হোক ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টসে ক্লিয়ার লিখে দেন, সবাই সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে দেন। ওকে, আর আবার বলতেছি সবাই একটু বুঝলে অবশ্যই ক্লিয়ার লিখে দেন, আমরা তাহলে ক্লাসটি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আপনাদের আগামীকাল ক্লাস হতো, সেই ক্লাসটা আজকে আমাদের অ্যাডভান্স হলো, ইনশাল্লাহ আমরা এভাবে করে আগাবো, সমস্যা নাই। আর আপনাদের ক্লাসের কোনো কমতি হবে না। আপনারা জানেন হয়তোবা যে সাধারণত 20টা 15টা ক্লাস নিয়ে বিভিন্ন ইংলিশ শেষ করা হয়, বাট আমাদের ক্লাস সংখ্যা অনেক এবং নিয়মিত করতেছেন যারা, তারা তো দেখতেছেনই। তো স্বাভাবিকভাবে বলতেছি যে আপনাদের ক্লাসের কমতি হবে না। কি ব্যাপার, এখানে কালার এমন চলে আসছে কেন? তো যাই হোক, গুড নাইট, অনেকে গুড নাইট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, সকলের জন্য দোয়াল। ক্লাসগুলো কি পূর্বের রেকর্ড ক্লাস? হ্যাঁ, ফেসবুকের ক্লাসগুলো পূর্বের রেকর্ড ক্লাস, অবশ্যই আমাদের পেইড ব্যাচের সেগুলো। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, লাভ রিয়াক্ট দিয়ে দিয়েছে লতা সরকার, লাভ রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ লতা, স্পেশালি থ্যাংক ইউ।